একটা সময় আপনার মুখ থেকে এই নামটা শুনতে কতই না ব্যাকুল ছিলাম। ক্ষুধার মতোই ছিল এই শব্দ শোনার জন্য আমার অপেক্ষা। এখন এখন আর আমি আপনার এখন আর আমি আমার নামটা আপনার মুখ থেকে শুনতে চাই না। উচ্চারণ করবেন না আপনি আমার নাম। আপনি যখন আমার নাম ধরে ডাকেন না, আমার কানে সেটা ধনুক হয়ে প্রবেশ করে। জানেন খুবই ভয়ঙ্কর যন্ত্রণা হয় আমার। অমিত মলিন নিঃশ্বাস ফেলে কণ্ঠ ভেঙে আসে। জানতাম না আমার মেয়েকে একবারের জন্য ডেকে দিবে। আমি ওকে একটুখানি দেখতে চাই, আর তাতেই ভুলে যেতে চাই এতক্ষণ যাবৎ তোমার বলা প্রত্যেকটা কঠোর কথা। বিশ্বাস করো, আমি কোনো অধিকার নিয়ে ওর সামনে দাঁড়াবো না। আমি ওর কাছে শুধু একজন রাগী গোমড়ামুখ রাক্ষস আঙ্কেল হয়েই দাঁড়াবো। তবুও একবারের জন্য হলেও তাকে ছুঁয়ে দেখতে দিবে দু চোখ ভরে। আজিনের দৃষ্টি কঠিন, কণ্ঠে দৃঢ়তা, বলে, না, দিব না। কারণ আমি চাই না আপনার কালো ছায়া ওর ওপর পড়ুক। প্লিজ জাস্ট লিভ। অমিত নিঃশব্দে তাকিয়ে থেকে দৃঢ় কণ্ঠে বলে, আজ মেয়ের সাথে দেখা না করে আমি এখান থেকে এক পাও নড়ব না। সে তুমি যতই অপদস্থ করো না কেন। আপনি এখান থেকে যাবেন নাকি? পরের মুহূর্তে চারিদিকে তাকিয়ে আজিন ছুটে যায় ডাইনিং টেবিলের পানে, ঝুড়ি থেকে ফল কাটা ছুরিটা তুলে নেয়, নিজের হাতে তাক করে দাঁড়ায়, বলে, নাকি নাকি আমি নিজেকে শেষ করে দিব। অমিত হকচকিয়ে ওঠে, মুখ থেকে বেরিয়ে আসে চিৎকার। আজদিন নুরি ঘাবড়ে ওঠে। ম্যাম, এদিকে ঈশানও আতঙ্কে কুঁচকে যায়, ছুটে এসে অমিতের বাহু আঁকড়ে ধরে। অমিত অনুনয়ের স্বরে আজিনকে উদ্দেশ্য করে বলে, কি করছো তুমি বউ? এসব কোন ধরনের পাগলামি? দেখো, চলে যাচ্ছি আমি, এখনই যাচ্ছি। প্লিজ ছুরিটা নামাও। আজিনের চোখ রাগের যন্ত্রণায় জ্বলছে, বলে, এসব পাগলামি না মিস্টার শিকদার। আমার মেয়ের রুম থেকে বের হওয়ার আগেই আপনি আমার বাসা ছাড়ুন। অমিত মাথা নিচু করে নিঃশব্দে বলে, চলে যাচ্ছি আমি, কিন্তু তুমি নিজের কোনো ক্ষতি করো না। কথাটা বলে সে ঈশান এর হাত ধরে দরজা পানে পা বাড়ায়। ঠিক তখনই রুম থেকে বেরিয়ে আসে ছোট্ট অরিন, মুখে উচ্ছ্বাস, হাতে আঁকা একটা কাগজ। দেখো মাম্মা, আমি এঁকেছি লাখুত পাপ্পাকে আর তোমাকে। কথাটা উচ্ছ্বাসের উচ্চস্বরে শেষ হয় না, তার আগেই তার চোখ পড়ে ঈশানের হাত ধরে থমকে দাঁড়িয়ে থাকা অমিতের উপর, আর কণ্ঠ থেকে ফিসফিস করে বিস্ময়কর হয়ে বের হয় বাকি শব্দ। এঁকেছি। এদিকে আজিন ততক্ষণে তড়িঘড়ি করে হাতে থাকা ছুরিটা রেখে দেয়, মুহূর্তে নিজের চোখের জল মুছে ফেলে, মুখে হাসির মুখোশ, বলে, দেখি মাম্মা, কত সুন্দর এঁকেছো। অমিতের চোখ তখন শুধু মেয়ের পানে, তার দৃষ্টি অপলক, বুকের ভেতর তীব্র আকুলতা। মন চাচ্ছে এখনই দৌড়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিতে। বাবা মেয়ে দুজন একে অপরের পানে তাকিয়ে আছে। অরিনের চিত্র বলছে, এই লাখুত আঙ্কেল এখানে কি করতে? মামাকে বকাবকি করতে এখানে তোলা আছে। তারপর একটু সময় অমিত অরিনের পান থেকে দৃষ্টি ঘুরিয়ে আজরিনের পানে তাকায়। আজরিন তখন মাথা নাড়িয়ে ইঙ্গিত দেয় না, কাছে যাবে না। অমিতের চোখে নেমে আসে অশ্রুহীন নীরব কান্নাই। ঠিক তখনই দরজার দ্বারাই রনি, পরিস্থিতি কিছুই না বুঝে উচ্ছ্বাসে বলে, ব্রো। সবার চোখ রনি পানে। সে হঠাৎ থেমে যায়, বুঝতে চেষ্টা করে কি ঘটছে। অমিত এক মুহূর্ত রনির পানে তাকিয়ে থেকে কিছু না বলে শুধু ঈশানের হাত শক্ত করে ধরে দৃঢ় পা ফেলে বেরিয়ে যায় দরজা দিয়ে। রনি হতভম্ব কণ্ঠে পিছন থেকে ডেকে যায়, ব্রো। কিন্তু অমিত আর পিছনে ফিরে তাকায় না, চলে যায় সবার দৃষ্টির আড়ালে। এরপর রনি তাকায় আজিনের পানে। আজিনের সাথে তার চোখাচোখি হয়। আজিনের চোখে অশ্রু টলমল করছে। এদিকে অরিন ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে আসে, হাতে তখনও আঁকা ছবিটা, বলে, মাম্মা, তুমি কাঁদছো? আজিন চমকে ওঠে, চোখের কোণে জমে থাকা জল তাড়াতাড়ি মুছে ফেলে, মেয়ের পানে তাকায়। চেহারায় নরম হাসি এনে মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে, বলে, না মামনি, মাম্মা কাঁদছে না, চোখে হয়তো ধুলো পড়েছে, তাই জল চলে আসলো। অরিন অবিশ্বাসে মায়ের চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর আজিন চোখ নামে মেয়ের হাতে থাকা ছবিটার পানে।
ছবিটা আলতো করে মেয়ের হাত থেকে নেয়, দেখে রঙিন পেন্সিলে টানাটানিতে আঁকা একজন পুরুষ, যার মাথায় দুটো শিং, দাঁত বেরোনো মুখ, দেখতে যেন ঠিক রাক্ষসের প্রতিচ্ছবি। আর তার পাশে এক নারী, আর মাঝখানে হাসি মুখে দাঁড়ানো একটা ছোট্ট মেয়ে। ছবিটা হাতে আজিনের মুখে মৃদু হাসি। তখনই দরজার পান থেকে ভেসে আসে, দরজায় দাঁড়িয়ে থাকবো, আমার ভেতরে আসতে বলবে না? রনির কণ্ঠে নিষ্প্রাণতা। আজিনের হাসি মিলিয়ে যায়, মলিন মুখ তুলে তাকায় রনির পানে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়, অরিনকে তার আঁকা ছবিটা দিয়ে দেয়, সঙ্গে বলে, মামুনি তুমি ভেতরে যাও, মাম্মা আসছি। অরিন কোনো কথা না বলে মাথা নেড়ে সম্মতি দিয়ে এক দৌড়ে রুমে চলে যায়। আজিন ধীরে ধীরে রনির দিকে এগিয়ে আসে, মুখে একরাশ শান্ত তবু সংযত তীর্যক হাসি, বলে, বাহ, ভাই বোনের দুয়ারে আসলেও এখন বলে কয়ে ভেতরে ঢুকতে হয় নাকি? রনি মুখে এক মলিন হাসি এনে বলে, কি করব বল, তোর কাছে হয়তো এখন অচেনা হয়ে পড়লাম, তাই ভাবলাম অনুমতি নিয়েই ঢুকি। আজিন মুচকি হেসে বলে, চলো ভেতরে এসো। রনি ভেতরে আসে, সোফায় বসে, আজিনও এক কোণে বসে পড়ে। দুজনের মধ্যে শুরু হয় 1-6 বছরের জমে থাকা মান অভিমান অভিযোগ, জীবনে চলার পথে ক্লান্তির গল্প। অবশ্য আজিন শুধু মৃদু হেসে সব শুনেই গেছে, যত কথা সবই রনির বলা। এসবের মাঝে আজিন নুরিরকে বলে রনির জন্য হালকা নাস্তার ব্যবস্থা করে। তারপর রনির কথায় আজিন অরিনকে ডেকে নেয়, আর রনিকে নিজের এক ভাই আর অরিনের মামার নামে অরিনের সাথে পরিচয় করিয়ে দেয়। অরিন আর রনির মাঝে শুরু হয় দুষ্টামি। আজিন সবটা দেখে আর মৃদু হাসে। একটু পর আজিন রনিকে কোলে টেনে নিয়ে আদুরে স্বরে বলে, চলো মামুনি, মামার সঙ্গে দুষ্টুমি শেষ, এবার রুমে গিয়ে হোমওয়ার্ক করো। অরিন মাথা নেড়ে সম্মতি দিয়ে চলে যায়। অরিন চলে যেতে রনি হঠাৎ চাপা স্বরে আজরিনকে জিজ্ঞেস করে বলে ওঠে, আজরিন, ঐশীর কি খবর? তোর সাথে ওর যোগাযোগ আছে? অপ্রত্যাশিত প্রশ্নে আজরিন থমকে গেল, বিস্মিত স্বরে বলে, 6 বছর পার হয়ে গেল ভাই, আর তুমি এখনো ঐশীকে নিয়ে পড়ে আছো? তো কি করে করব? তোর আর ভাইয়ের সাথে সাথে কি আমিও আমার ভালোবাসার সেট ইতিহাস করব? আজরিন ভুরু তুলে ঠাট্টার স্বরে বলে, ভালোবাসা? না ঠিক আছে। মজা করছি না, সিরিয়াসলি। এখন যা জিজ্ঞেস করলাম সেটা বল। না, আমার কারোর সাথে যোগাযোগ নেই, জানি না ও এখন কেমন আছে, কি করছে, এখনো বিয়ে শাদী করলো কিনা কিছুই জানি না। একটু থেমে আজরিন আরও বলে, বাই দ্য ওয়ে, তুমি ওকে এত ভালোবাসো তো তুমি না ওর খোঁজ রাখার কথা? রনি বিরক্ত গলায় বলে, রেখেছি, রাখি তো। দূর থেকে যতটুকু খোঁজ রাখা সম্ভব ততটুকু রেখে যাচ্ছি। তারপর আবার প্রশ্ন করে, তোর সাথে কতদিন কথা হয়নি, কিছুই জানিস না? না। আজরিন মাথা নেড়ে বলে, তো তুমি বলো, ওর কি খোঁজ রাখলে? বিয়ে করেছে? রনি গলা খাকারি দিল, নিজের মধ্যে অদ্ভুত এক ভাব নিয়ে বলে, না না, এখনো করেনি, সিঙ্গেলই আছে। আর বোকা তুই, ও বিয়ে করলে আমি সিঙ্গেল থাকি? তো এর সাথে তোমার সিঙ্গেল থাকার কি সম্পর্ক? আছে, সম্পর্ক আছে। আজরিন গম্ভীর মুখে বলে, বুঝেছি, মানে ওর বিয়ে হচ্ছে না বলে তুমিও বিয়ে করছো না, ওর বিয়ে হলে এতদিনে তুমিও বিয়ে করে নিতে, তাই তো? এটা বুঝলি? মলিন মুখে রনি বলে, তো তুই এক বাচ্চার মা হয়ে গেলে, দুদিন গেলে মেয়ে বিয়ে দিতে পারবি, তবে আফসোস তুই এখনো গাধেই রয়ে গেলি। ভাই, আমি বলতে চাইলাম ওর বিয়ে কার সাথে হবে? ওকে তো বিয়ে আমি করব, আমার ওর বিয়ে হওয়াটা মানে তো আমার বিয়ে হওয়া। তাই বললাম ওর বিয়ে হলে কেউ তাই বললাম ওর বিয়ে হলে কও আমি সিঙ্গেল থাকি। আর তুই বুঝলিটা কি? আজরিন মুখ বাঁকিয়ে বলে, আসছে আমি গাদি হলে তুমি শিয়াল হয়ে কি করলে? এত ভালোবাসো, 6 বছর ধরে একতরফা ভালোবেসেই যাচ্ছ, তাও সবটা ভালোবাসার মানুষকে জানিয়ে এই ভালোবাসার ইতি টানছো না? দুজনেই তো বুড়ো বুড়ি হয়ে যাচ্ছ। যার মাধ্যমে ইতি টানব, যাকে আমার এ ভালোবাসার সেতু উপাধি দিয়েছে, সেই যদি না থাকে তাহলে কি করে ইতি টানবো? মানে বুঝিস না? আজরিন নড়ে চড়ে বসে। ওর সামনে দাঁড়াতে সাহস হচ্ছে না, সেটা বলো না। রনি চুপ, কয়েক সেকেন্ডের পর দীর্ঘশ্বাস ফেলে বলে, সাহস হবে কি করে? যে আমার সাহস
যে ছিল ভরসা সেই তো হারিয়ে গিয়েছে সাহস ভরা নিয়ে। খুব তো ফোলাচ্ছ আমায়। লাজুক হাসি মাখা মুখে আজরিন বলে। তো বলো, তুমি কি ওর খোঁজ রাখলে? বিয়ে করছে না কেন? বয়স তো কম হয়নি। রনি ধীরে বলে। পাচ্ছে না ছেলে, হয়তো এখনো আমার খুঁজে পাচ্ছে না। আমি যে তার সামনে ধরা দিচ্ছি না সেটার জন্যে সত্যি হতে পারে। আজরিন বিরক্ত হয়ে বলে। সিরিয়াস হয়ে কথা বলো, কথা না পেঁচিয়ে সোজা কথা বলো। শুনলাম বিসিএস দিয়েছে, টিকেনে আবার দেবার প্রস্তুতি নিচ্ছে। ম্যাডাম জি নাকি ক্যাডার হওয়া আগ পর্যন্ত বিয়ে করবে না বলে অন্বেষণ করেছে। আজরিন মাথা নেড়ে বলে। ভালো তো, তাহলে তো ওর সাথে একবার যোগাযোগ করার দরকার। দরকার কি? যোগাযোগ তো তোকে করতেই হবে, এই ভাইটার জন্য হলেও। রনি আকুল হেসে বলে। বাপরে, এত ভালোবাসো, তাও ঐশী জানে না? সম্পূর্ণ একতরফা। তারপর একটু থেমে আজরিন আবার জিজ্ঞেস করলো। আচ্ছা, এই 6 বছরে তোমার একবারও ওকে হারানোর ভয় হয়নি? কেন ভয় হবে? এর মধ্যে যদি ওর বিয়ে হয়ে যেত, কারণ ওর বয়সী মেয়েদের সাধারণত এতদিনে বিয়ে হয়ে যাওয়ার কথা, তো তখন তুমি কি করতে? রনি কটাক্ষ হাসি হেসে বলে। আজরিন, চিনিস নেই তুই আমায়? ওর বিয়েতে তো গোপনে হতো না, আমার কানে খবর আসতে, আর আমি বিয়ের আগে রাতে কিডন্যাপ করে নিয়ে আসতাম। আজরিন হতবাক চোখে তাকিয়ে রইল আর বলে। না, ঠিক আছে তো। এভাবে আজরিন আর রনির মধ্যে চলতে থাকে 6 বছরে জমে থাকা আলাপচারিতা। একসময় আজরিন জিজ্ঞেস করে পরিবারের সবার কথা। আশরাফ শিকদার, জাহানার বিবি, সুরাইয়া ভাবি, আরিফ শিকদার, রাহি, রাফি ইত্যাদি সবাইকে নিয়ে একের পর এক প্রশ্ন। শুধু জানতে চাইল না অমিতকে বা ঈশানকে নিয়ে। রনি ধৈর্য ধরে একেবারে এক এক করে উত্তর দিতে লাগলো, আর সেও আগ বাড়িয়ে অমিতের এই 6 বছরের জীবন বা অমিতের জীবনে ঈশানের আগমন নিয়ে কোনো কথা বলেনি। সকালের মিটিং রুম, দরজার এপাশে চাপা ফিসফাস, কাগজ নড়ার মৃদু শব্দ, সবে চিওর আগমনের অপেক্ষায়। আজিন প্রজেকশন স্ক্রিনে ফাইল সেট করছে, তার চোখ শান্ত কিন্তু ভেতরে চাপা টান। ঠিক তখনই দরজা খুলে যায় এক কোমল অথচ দৃঢ় শব্দে। কালো স্যুটের ভিতরে প্রবেশ করছে অমিত। মুখে হালকা দাড়ি, ভিতরে নিশ্চিত আত্মবিশ্বাস আর সেই চেনা স্থির চোখ। গুড মর্নিং এভরিওয়ান। অমিতের কণ্ঠ শান্ত, তবে প্রতিটি শব্দ যেন সবার উপর প্রভাব ফেলার মতো ক্ষমতা রাখে। সবাই উঠে দাঁড়ায়, সঙ্গে আজরিনও, কিন্তু তার চোখ অমিতের চোখের পানে ওঠে না। অমিত টেবিলের শীর্ষে বসে সরাসরি ফাইল খুলতে খুলতে বলে। আজকের রিপোর্টটা রিভিউ করব। মিসেস আজরিন, আপনার টিমের প্রোগ্রেস আপডেট দিন। আজিন মাথা নেড়ে ঠান্ডা কণ্ঠে বলে। ইয়েস স্যার। স্যার শব্দটা শুনতে অমিত চোখ তুলে তাকায়। এক মুহূর্ত খুব ক্ষণিক, কিন্তু চোখে এমন কিছু ঝলসে ওঠে যা আজরিন দেখলে হয়তো বুঝতে পারত তার বলা শব্দটা অমিতের ভেতরে কতটা নাড়া দিয়েছে। আজরিন প্রেজেন্টেশন শুরু করে, তারই কণ্ঠ স্থির, ভাষা নির্ভুল, পেশাদারি। অমিত ফাইলে চোখ রেখে আজরিনের বলা প্রতিটি শব্দ শুনে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে তার চোখ অনিচ্ছা সত্ত্বেও চলে যায় আজরিনের মুখে, যেন কোনো কিছু খুঁজে বেড়ায় সেখানে, যা বহু বছর আগে সে হারিয়েছে। এভাবেই আজকের প্রেজেন্টেশন সভা শেষ। সবাই এক এক করে বের হতে লাগলো। আজরিনও চেয়ারের সরাই বের হবে, কিন্তু ঠিক তার আগ মুহূর্তে অমিত বলে। মিসেস আজরিন, একটু থামবেন, কিছু আলোচনা বাকি আছে। রুম ফাঁকা, শুধু তারা দুজন। আজরিন পিছন ফিরে ঠান্ডা গলায় বলে। বলুন স্যার। অমিত উঠে দাঁড়ায়, তার কণ্ঠ একটু নরম, একটু কাঠখোট্টা, দুটোই একসঙ্গে। বলে, তুমি এতটা আনুষ্ঠানিক কেন? আজরিন ভুরু কুচকায়, বলে, মানে তুমি আমাকে স্যার না বলে নাম ধরে ডাকতে পারো, মিস্টার ওমস বা মিস্টার শিকদার, যে কোনোটা। তোমার মুখ থেকে স্যার শব্দটা শুনলে কেমন যেন বুকে লাগে। আজরিন ক্ষীণ নিঃশ্বাস ফেলে একটু থেমে বলে। কোম্পানিতে আপনার পরিচয় স্যার, সবাই যেভাবে ডাকে আমিও সেভাবেই ডাকছি, এতে ভুল কি? অমিত একটু থেমে নরম অথচ কষ্ট মেশানো কণ্ঠে বলে, কারণ সবাই আর তুমি এক না। আজরিন চোখ নামিয়ে নেয়, বিরক্তি স্পষ্ট। বলে, আচ্ছা, এসব অপ্রয়োজনীয় কথা বলার জন্যই কি আপনি আমাকে থামিয়ে রাখলেন? আমার মনে হয় আমাদের দুজনেরই সময় নষ্ট হচ্ছে, আমি আসছি।
সে ঘুরে পা বাড়ায় বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার আগেই অমিতের কণ্ঠ পিছন থেকে এসে থামিয়ে দেয় তাকে। অমিত বলে, তুমি জানো তুমি না থাকলে আমি এই প্রজেক্টে আর কাউকে ভরসা করতে পারতাম না। আজরিন থেমে যায়, কিন্তু ঘুরে তাকায় না। মুখে একটা কটু কিন্তু প্রশান্তির হাসি এনে বলে, আপনার ভরসা হওয়ার প্রয়োজন আমার নেই। আমি এখানে শুধু কাজ করতে এসেছি স্যার। আমার কাজই আমার পরিচয়, এর বেশি কিছু না। কিছু কথা বলে সে এক ঝটকায় ফাইল হাতে রুম থেকে বেরিয়ে যায়। আর অমিত চুপচাপ দাঁড়িয়ে থেকে তার চলে যাওয়া দেখে। সন্ধ্যা নেমে গেছে, কিন্তু পুরোপুরি কোম্পানিতে অস্থিরতা এতটাই ছড়িয়ে আছে যে সেখানে কারোরই খেয়াল নেই, কোথাও কেউ দাঁড়িয়ে নেই, সবাই দৌড়ঝাঁপে ব্যস্ত। ক্লায়েন্টের ফাইল ভুলভাল আপলোড হয়েছে, প্রজেক্ট ডিলে যেতে পারে বড় ক্ষতি। এজন্য অফিস জুড়ে তীব্র উত্তেজনা। আজিন তার টিমকে নিয়ে সমস্যা ঠিক করার চেষ্টা করছে। ল্যাপটপে দ্রুত টাইপ, কয়েকজন ফাইল চেক করে আজিন ইনস্ট্রাকশন দিচ্ছে। তার কণ্ঠে দৃঢ়তা, কিন্তু ভেতরে একটাই চিন্তা। হোটেলে তার ছোট্ট মেয়ে তার অপেক্ষায় আছে। ঠিক এমন সময় অমিত তার কেবিন থেকে বেরিয়ে আসে, চোখ দুটো কঠোর। তাকে দেখে সবাই থমকে যায়, আর সে সরাসরি আজিনের সামনে এসে দাঁড়ায়। তার ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার সময় নেই। মিসেস আজরিন, তার কণ্ঠ শীতল, কিন্তু তাতে চাপা নির্দেশের ধ্বনি। এই প্রজেক্ট আপনার তত্ত্বাবধানে চলছে। যতক্ষণ পর্যন্ত সমস্যাটা পুরোপুরি ঠিক না হচ্ছে আপনি এখানেই থাকবেন। আজিন ধীরে মাথা তোলে, চোখে ক্লান্তি নেই, ভয় নেই, শুধু একরাশ উদ্বেগ যা সে লুকিয়ে রাখে। ঠান্ডা ও সংক্ষিপ্ত কণ্ঠে বলে, ঠিক আছে স্যার। কিন্তু এই জবাবেও তার ভাবনায় ওর ছোট্ট অরিন যে হয়তো এখন তার অপেক্ষায় পথ চেয়ে আছে। অমিত আরও বলে, আর হ্যাঁ, আমিও এখানেই থাকছি। আজ রাতেই রিপোর্ট ক্লায়েন্টের কাছে যাবে। কথাটা শেষ হতে টিমের কয়েকজন কর্মী ফিসফিস শুরু করে দেয়। একজন নারী কর্মী হালকা গলায় বলে, আরেকজন চাপা হাসি চেপে রাখে। এসব গুঞ্জন আজিন শুনল, কান দেয় না। কম্পিউটার স্ক্রিনে তার চোখ যেন এই মুহূর্তে কাজ ছাড়া জীবনে আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। অমিত আবার নিজের কেবিনের পানে পা বাড়ায়। পিছন থেকে তুলি বলে ওঠে, স্যার, আরজু ম্যামের সাথে কি আমিও থাকবো? চমকে দাঁড়ালো অমিত পিছন না ঘুরেই জবাব দেয়, প্রয়োজন নেই। যার ভুলে আজকের প্রজেক্টের এই বেহাল অবস্থা সে একাই সবটার দায় নিবে, অন্য কারোর প্রয়োজন নেই। অমিতের কথায় আজিন কম্পিউটার থেকে চোখ সরিয়ে আর চোখে তার পানে তাকায়। অমিত পা ফেলে চলে যাচ্ছে, আর আজরিন নিজের সাথে মৃদু হেসে বলে, দুমুখ সাপ। এই মানুষটা সকালে কি যেন বলেছে এই প্রজেক্ট নিয়ে। বাই দ্য ওয়ে, এসব নিয়ে এখন ভাবার সময় নেই। আজিন পাশে থাকা মোবাইলটার সাইড বাটনটা চেপে বলে, আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। সবটা ঠিক করে যত দ্রুত সম্ভব আমায় আমার মেয়ের কাছে ফিরতে হবে। এদিকে অমিত ততক্ষণে কেবিনে গিয়ে নিচের চেয়ারে বসে আজিনের পানে তাকিয়ে আছে, আর তার চিত্র বলছে, জানি আমি বউ, হোটেল রুমে মেয়ে তোমার যাওয়ার অপেক্ষায় পথ হচ্ছে বসে আছে। তবে আমি যে চাই মেয়ের এই অপেক্ষা যেন একদিন আমাদের দুজনের জন্যই হয়, তাই আজ আমায় একটু কঠোর হতেই হলো। প্রজেক্টের বাহানায় হলেও তো তুমি কিছু মুহূর্তের জন্য একা আমার সঙ্গে সময় কাটাবে। এর জন্য হলাম না হয় আজ একটু কঠোর, তাতে হলে হবে পাপ, ক্ষতি কি? রাত 10:30। কোম্পানির প্রোগ্রামিং ডিপার্টমেন্ট নিঃশব্দ, পুরো ফুল নরম আলোয় নিভিনিভ হয়ে আছে। কর্মীরা কোম্পানি ছেড়ে গেছে অনেক আগেই, শুধু দুজন মানুষ থেকে গেছে, আজরিন আর অমিত। দূরত্বের মাঝেই দুজনে পাশাপাশি দুটো ডেস্কে বসে নিজেদের মতো করে কাজ করছে। কম্পিউটারের আলো মুখে পড়ে দেখা যাচ্ছে অমিতের চোখে ক্লান্তির ছাপ, মুখটা ভীষণ শুকনো। কাজের ফাঁকেই আজিনের হঠাৎ দৃষ্টি যায় অমিতের পানে। এক পলক তাকিয়ে সে আবার মুখ ঘুরিয়ে নেয় নিজের সামনে থাকা কম্পিউটারের পানে। কিবোর্ডে আঙ্গুল রাখে ঠিকই, কিন্তু তার লেখা আর এগোয় না। হৃদয়ে যেন কোনো এক অদৃশ্য টান তাকে তাড়িয়ে নিয়ে চেয়ার থেকে উঠিয়ে দাঁড় করায়। সে উঠে দাঁড়ায়, নরম পদক্ষেপে এগিয়ে যায় কফি মেশিনের পানে, সেখানে গিয়ে দুটো কফি বানায়। এরপর নিঃশব্দে হেঁটে আসে অমিতের ডেস্কের সামনে, একটি কাপ আলতো করে রেখে যায় অমিতের সামনে। না অমিতকে কিছু বলে, না অমিতের পানে এক পলক তাকায়। তবে অমিত চোখ তুলে একরাশ মুগ্ধতা নিয়ে
তার প্রতিটি চলন খুবই মনোযোগ নিয়ে পরখ করছে। আজরিন নিজের ডেস্কে বসে প্রথমে কফি কাপে একটা চুমুক দেয়, আর মৃদু হাসি দিয়ে অমিত আজরিনের পান থেকে দৃষ্টি সরিয়ে নিজের কফির কাপটা হাতে তুলে নেয়। নিঃশব্দ এক চুমুক নেয়, এমন এক চুমুক যার স্বাদ কফির চেয়ে অনেক গভীর, যেখানে সে কফি না বরং আজরিনের নীরব যত্নে স্বাদ খুঁজে পায়। তার চোখ বন্ধ হয়ে আসে, যেন সে দীর্ঘদিন পরে শরীর, প্রাণ, আত্মা সব কিছুকে উষ্ণ করা পানীয় পেয়েছে। সময় এগোয়, ফাইল, রিপোর্ট সব প্রায় শেষ হতে হতে তখন রাত 12:30। সারাদিনের ক্লান্তি আজরিনের চোখ ধীরে ধীরে ভারী হয়ে আসে। একটু সময় কিবোর্ডে হাত রেখেই তার মাথা নুয়ে আসে। মুহূর্তের ভেতর ঘুম তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে। অমিত তাকিয়ে আছে। অতিরিক্ত চন্দ্রপ্রেমী মানবের কাছ থেকে হিংসুটে মেঘরাজা যেমন মাঝে মাঝে আড়াল করে নেয় চন্দ্রকে, এদিকে আজরিনের শুকনো চুলগুলো ধীরে ধীরে খসে পড়ে তার মুখে। অমিতের চাহনি থেকে আড়াল করে নেয় আজরিনের ক্লান্ত, নিস্তেজ, নিষ্পাপ মুখচন্দ্রখানা। তা তো অমিত মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তবে এতে তার তৃপ্তি মিটছে না। বহুদিন পর তার আকাশে দেখা মিলে চাঁদের, তাও সেটাকে ঢেকে রেখেছে মেঘ, এতে তার অস্বস্তি হচ্ছে। মস্তিষ্কে ভয় হলো চিত্র তার হাত বাড়িয়ে চাঁদকে ছুঁতে চাইছে। শেষমেশ সে ধীরে উঠে দাঁড়ায়। কোনো শব্দ নেই, নিঃশব্দ, চুপচাপ। আত্মার অস্থির টান ধীরে ধীরে তাকে আজরিনের পানে নিয়ে যায়। আজরিন যেন চৌম্বক, আর সে যেন চৌম্বকের বিপরীত মেরু। আজরিনের ডেস্কের পাশে গিয়ে অমিত সেটাকে হাত দিয়ে ঠেসে একটু বাঁকিয়ে নুয়ে দাঁড়ায়। আজরিনের চন্দ্রমুখ ঢেকে থাকা চুলগুলো তার চোখে বিঁধে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে খুব আলতো করে চুলগুলো আজরিনের কানের পাশে গুজে দেয়। তার আঙ্গুল অসাবধানে ছুঁয়ে যায় আজরিনের গাল, ছুঁয়ে যায় সে নিস্তেজ মেয়েকে, যার ক্লান্ত নিদ্রার মধ্যে গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া সামান্য ফাঁকা, মুখে নিষ্প্রাণতা। নিজের অজান্তেই অমিতের ঠোঁট প্রায় ছুঁয়ে ফেলেছিল আজরিনের গাল, কিন্তু মুহূর্তে তার ভেতরে আত্মা তাকে কঠিন স্বরে সতর্ক করে। এতটা বেপরোয়া হোস না অমিত। মানুষটা তোর, এটা সত্য, কিন্তু তার অজান্তে এতটা অধিকার খাটাতে যাস না যেটা তোর জন্য ঘৃণা হয়ে ফিরে আসবে। আত্মার সতর্কতায় অমিত পিছিয়ে আসে, হাত জোড়া বুকে ভাঁজ করে ডেস্কে হেলান দিয়ে দাঁড়ায়, আর চোখ দুটো ভরে মুগ্ধ হয়ে শুধু দেখে যায় তার প্রিয়সীকে। সঙ্গে নিজের মধ্যে ফিসফিস করছে। তুমি এখনো আমাকে নিয়ে ভাবো আজরিন, এখনো তোমার মনে আমিই আছি। তোমার চোখ আমার দিকে উঠলেই মনে হয় তুমি আমার আত্মার ভিতরটা পড়ে ফেলতে পারো। আমার প্রয়োজন, আমার ক্ষুধা সবই যেন তুমি বুঝে যাও। সেই মুহূর্তে আমার ভেতরটা এক কাপ কফির জন্য ছটফট করছিল, আর আমি প্রকাশ না করলেও তুমি এনে দিলে। কিন্তু নিজেকে নিয়ে বলেই তুমি যেন একেবারে অজানা। 6 বছর আগে তোমাকে নিয়ে আমার ভেতরে কি ছিল, আজও কি আছে, এসব কি সত্যি তোমার চোখে ধরা পড়ে না? নাকি তুমি সবই বুঝো, সবই দেখো, তবু ইচ্ছে করে না দেখার মতো থাকো? এভাবেই সময় বয়ে চলেছে, কিন্তু অমিত স্থির দাঁড়িয়ে আছে। নেই কোনো ক্লান্তি, নেই কোনো অস্বস্তি। হঠাৎই আজরিন নড়ে চড়ে ওঠে, শরীর যেন সতর্কতা দিচ্ছে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে চোখ মেলে। প্রথমে তার কাছে সবটা অস্পষ্ট, একটা ভয় তাকে গ্রাস করে ফেলে। সে চমকে উঠে মাথা তুলে দেখে অমিত দাঁড়িয়ে। বলতে সে এক মুহূর্ত দেরি করে না। আপনি অমিত নড়ে চড়ে ওঠে। আপনি এখানে কি করছেন? আজরিনের কণ্ঠে গর্জন। সে উঠে দাঁড়ায়। অমিত তার অবস্থা থেকে সরে যায়। আজরিনের কাছ থেকে দুপা এগিয়ে নিজেদের মধ্যে তার অপ্রস্তুততা, তবুও বলে, আমি শুধু দেখতে আসলাম তোমার কাজ কতটুকু এগোলো। একটু থেমে সাহস জড়ো করে এবার সে পেছন ফিরে আজরিনের পানে তাকায়। ধীরে এগোতে এগোতে কণ্ঠে ক্ষমতার ভার এনে বলে, বাই দ্য ওয়ে, তুমি ঘুমাচ্ছিলে, তাও কাজ পেলে? এটাকে কি তোমার বেডরুম পেয়েছো যে যখন ইচ্ছে তখন ঘুমিয়ে পড়বে? অমিতের এই কথাগুলো যেন আজরিনকে বাঘ থেকে বাঘের মাসি বানিয়ে দেয়। তার মধ্যে দেখা মিলে অপরাধবোধ। সে মাথাটা একটু নুয়ে নেয়, বিনয়ী স্বরে বলে, আসলে কথাটা শেষ করার আগেই আজরিন উপলব্ধি করতে পারে তার পায়ের ওপর দিয়ে মৃদু পা ফেলে কিছু একটা হেঁটে যাচ্ছে, আর তার স্পর্শে আজরিনের মুখে ছাই হয়ে যায়। চোখ বড় করে সে হাউমাউ করে ছুটে ঠায় নেয় অমিতের বুকে।
অমিত প্রথমে কিছু বুঝতে পায় না, তার চোখ পড়ে মেঝেতে। সেখানে একটা আরশোলা মিটিমিটি করে হেঁটে যাচ্ছে। অমিত নিজের অজান্তে মুখ দিয়ে ঠোঁট বাঁকিয়ে ফিসফিস করে বেরিয়ে আসে। আরশোলা? আজিন অমিতের বুক থেকে মাথাটা ঘুরিয়ে একবার পিছন ঘুরে তাকায়। আরশোলাটা না দেখলো তার কণ্ঠ কেঁপে ওঠে। আর শোলা, বলে সে আরো জোরে জোরে জড়িয়ে ধরে অমিতের শরীর, নিজেকে গুটিয়ে ফেলে অমিতের বুকে, পা পর্যন্ত তুলে নেয় অমিতের পায়ে। অমিত অবচেতনভাবে তাকে জড়িয়ে ধরে, তাকে শান্ত করতে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, শান্ত হও বউ, শান্ত হও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিছু না। আর অন্যদিকে তার চিত্র বলে, বাহ বাবা, আরশোলা কি খেলাটাই না তুমি দেখালে আমায় এমন মুহূর্ত উপহার দেওয়ার জন্য। তোমায় কি বলে যে ধন্যবাদ দেই, তোমার এই ঋণ যে শোধ করার নয়। কিন্তু এদিকে আজিন এতটাই ভয় পেয়েছে যে সে অমিতের সাথে এমনভাবে ধস্তাধস্তি শুরু করে যেটার ফলে অমিত আজিনের ভার আর নিজের ভারসাম্য হারিয়ে ধপাস করে পড়ে যায় মেঝেতে। ব্যথায় অমিতের মুখ বিকৃতি হয়ে ওঠে, গলা ফেটে বের হয়। ও বাপরে, এবার বোধ হয় আমার কোমরটাই গেল। অমিতের চিৎকার শোনা মাত্রই আজিন হাত পা ছেড়ে তাড়াহুড়ো করে উঠে বসে, নিঃশ্বাসে হড়বড় করছে তার। অমিত কোমরে হাত দিয়ে ব্যথা সামলাতে সামলাতে চেষ্টা করে উঠে বসতে। অমিতের এমন অবস্থায় আজিন পুরোপুরি ঘাবড়ে যায়। এক হাতে অমিতকে ধরে কাপা কণ্ঠে জিজ্ঞেস করতে থাকে, আপনার কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন তো? কোথায় লেগেছে আপনার? খুব বেশি লাগেনি তো? উঠতে পারবেন? ব্যথা করছে? বলুন না। এরকম হাজারটা প্রশ্ন তার ঠোঁটে, যেন কোনো এক ভয় তাকে ভিতর থেকে অস্থির করে তুলেছে। নির্বাক অমিত আজিনের এসব প্রশ্নের জবাব না দিয়ে শুধু অপলক তাকিয়ে আছে। তাকে নিয়ে আজিনের এরকম ব্যাকুলতা, চিন্তা, এই দৃশ্য যেন তার শরীরের ব্যথার উপর অদ্ভুত ওষুধের ন্যায় কাজ করছে। ভুলে গেল শরীরের সব ব্যথা। এদিকে আজরিন বলে যাচ্ছে, আপনার কোথায় ব্যথা হচ্ছে বলুন না আমায়, বলুন না। ঠিক তখনই অমিত হঠাৎ তার ডান হাতটা নিজের পানে টেনে নেয়, কোনো অনুমতি ছাড়াই খুব নরম করে টানে। আজিনের হাতটা গিয়ে থামে অমিতের বুকের বাঁ পাশে, ঠিক হৃদয়ের উপর। অমিত একরাশ ক্লান্ত থমথমে স্বরে বলে, আমার এখানে ব্যথা করছে বউ, তীব্র ব্যথা। এটা প্রতিদিন আমাকে ক্ষয় করে দিচ্ছে, ধীরে ধীরে ধ্বংসের শেষ প্রান্তে ঠেলে দিচ্ছে। তুমি নামক ওষুধটার খুবই প্রয়োজন। কেন হতে চাচ্ছ না আমার ওষুধ? কেন আমায় মুক্তি দিচ্ছ না এই ব্যথার যন্ত্রণা থেকে? আজিনের নিঃশ্বাস থেমে আসে, চোখ বিস্ময়ে বড় হয়ে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সে অমিতের হাত থেকে এক ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। তার চোখে হুড়মুড় করে নেমে আসে দিশাহারা রাগ। দাঁড়িয়ে পড়ে সে, কণ্ঠে অস্থির কাঁপন নিয়ে বলে, অসভ্যতার একটা সীমা আছে স্যার। আপনার এই অবস্থার কারণ তাই আপনার জন্য অস্থির হয়ে পড়েছি। দায় দায় থেকে এই অস্থিরতা, এটাকে দায় হিসেবেই দেখবেন, অন্য কিছু ভাবার দরকার নেই। বলে সে নিজের ডেস্কের পানে পা বাড়ায়। এদিকে অমিত উঠতে গিয়েই আবার ব্যথায় কাঁদতে ওঠে। আহ! কাতরতা শুনে আজিন আর থাকতে পারে না, আবারও ছুটে আসে অমিতের পানে। অমিত ব্যথায় কুকড়ে থেকেও বলে, ধরতে হবে না তোমার আমায়। ব্যথা আছে, ঠিক আছে, কিন্তু তুমি ভেবো না তোমাকে কাছে পাওয়ার জন্য নাটক করছি। তাই দূরে থাকো, ভালো থাকো, আমি নিজেকে সামলে নিতে পারবো। আজিন হঠাৎ রাগান্বিত কণ্ঠে বলে, দূরে কেন থাকবো? দায়টা তো আমারই, তাই না? বিবেক বলে কিছু তো আছে। আর আপনি চিন্তা করবেন না, আপনি যে অভিনয় করছেন এমনটা আমি ভাবতেও পারছি না। আমাকে কাছে পাওয়ার ইচ্ছে কোনো দিন কারো ছিল না, এখন থাকবে, সেটা ভাবাও হাস্যকর। আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি এমনটাই করতাম। এই বলতে বলতে সে অমিতকে সাবধানে ধরে এনে বসায় তার আগের চেয়ারে। অমিত নির্বিকার, শুধু চুপচাপ সবটা শুনে যায়। আজরিন আবার বলে, আপনার কেবিনে কোনো ব্যথার মলম আছে? আছে, কেন? এনে দিচ্ছি, কোমরে লাগিয়ে নিন। সে চলে যায়। অমিত পেছন থেকে তার পানে তাকিয়ে হালকা হাসে, মৃদু, নিজের অজান্তেই। কিছুক্ষণ পর আজরিন মলম হাতে ফিরে আসে, অমিতের পানে হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন, এটা লাগিয়ে নিন, ব্যথা কিছুটা কমবে। আমি লাগাবো? তো তুমি লাগিয়ে দিলে ভালো হতো না? অমিতের চোখ জোড়া রাগে গাঢ় হয়ে ওঠে। অমিত সঙ্গে সঙ্গেই বলে, সরি, আমি নিজেই লাগাচ্ছি।
আজিন কোনো উত্তর না দিয়ে নিজের ডেস্কে ফিরে যায়। সেখান থেকে মোবাইল তুলে কয়েক কদম দূরে গিয়ে দাঁড়িয়ে কোথাও ফোন করে। 5 মিনিট পর আবার ফিরে আসে, অমিতকে বলে, রনি ভাইয়াকে কল দিয়েছি, একটু পর উনি এসে আপনাকে নিয়ে যাবেন। এটা শুনে অমিত প্রায় লাফিয়ে ওঠে, বলে, রনিকে কল দিয়েছো মানে? আমাকে জিজ্ঞেস করেছো? আজিন ঠান্ডা গলায় বলে,